সেই যে এতদিনের বেড়ে ওঠা শহর, চিরচেনা ঘরখানা, প্রিয় মুখগুলো নাম ধাম মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে এসেছে এক নতুন পরিচয় গড়ে তোলার লক্ষ্যে। তার এই নতুন গন্তব্য, এই পথ চলা কি কোনো নতুন পরিচয়ের সৃষ্টি আদৌ হতে দিবে তার জীবনে, নাকি তীব্র অমানিসার ঘোর অন্ধকারে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে তার জীবন, তা একেবারেই দ্বিধান্বিত। জড়বস্তুর মতো গাড়ির সিটের এক কোণে পড়ে আছে অবনী। গাবতলী বাস স্ট্যান্ডের প্রতিটি গাড়ি, যাত্রী ছাউনি, হোটেল, দোকানপাট তন্ন তন্ন করে খুঁজেও অবনীকে না পেয়ে কাশেম তৎক্ষণাৎ হিমেলের নাম্বারে ফোন দিল। আগে থেকে হিমেল কাশেমের নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে রেখেছে, তাই কাশেম ফোন দিতে পারল না। কাশেমের রাগের তীব্রতা ক্রমেই বেড়ে চলছে। হিমেলের নাম্বার ফোন থেকে দ্রুত বের করে সাথে থাকা বন্ধুদের ফোন দিয়ে হিমেলকে ফোন দিল কাশেম। হিমেল ফোনটা রিসিভ করতেই কাশেম অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, তুই ফুসলিয়ে ফাসলিয়ে আমার বোনটাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিস। 24 ঘন্টার ভিতরে আমার বোনকে আমার কাছে হাজির করবি, তা না হলে তোর নামে আমি পুলিশে রিপোর্ট করব। নিজে ভালো চাস, কথাটা মনে রাখিস। কথা শেষ করেই উত্তর না নিয়ে ফোনটা কেটে দেয় কাশেম। কে রে তোকে এভাবে গালাগালি করলো? ক্ষুব্ধ দৃষ্টিতে হিমেলকে প্রশ্ন করল তার বড় ভাই। রং নাম্বার হবে হয়তো, দেখলেন না আমাকে কিছু বলার সুযোগ দিল না। ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল হিমেল, রং নাম্বার তো তুই আবার ফোন দে। দরকার কি, এসব ঝামেলায় নিজেকে না জড়ানোই ভালো। আপনি নাকি বাড়ি যাবেন? বাড়িতে যাব, ধান কাটার সময় হয়েছে, দেখে দেখে আসি কি অবস্থা। তুই ক্যাশে দেখে খেয়াল রাখিস, আর খবরদার কোনো ঝামেলা ধরাস না। হিমেলের তাড়াহুড়ো দেখে তার বড় ভাই কিছুটা সন্দেহ করতে লাগলো। টেনশন করবেন না, আমি এদিকটা দেখব, আপনি বাড়িতে যান। হোটেলে থাকিস, বাইরে কোথাও যাস না। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। বিপদের পূর্বাভাস পেয়ে তাড়াহুড়ো করে হিমেল তার বড় ভাইকে হোটেল থেকে বিদায় দিল। এমতো অবস্থায় রং নাম্বার থেকে আরেকটা ফোন। হিমেল হেজিটেশনে আছে, ফোন রিসিভ করবে কি করবে না। 4-5 বার একই নাম্বার থেকে ফোন আসতে লাগলো। এক পর্যায়ে হিমেল ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি অবনী বলছি, প্লিজ ফোনটা কেটে দিও না প্লিজ। আমি এখন খুলনার গাড়িতে। তুমি তো জানো আমি এইদিকে রাস্তাঘাট কিছুই চিনি না। আমাকে ঠিকানাটা দাও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। বিপদগ্রস্ত মানুষের মতো অবনী এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো। অবনী, আমাকে কিছু না বলি তোমার এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? তুমি কি জানো তুমি কত বড় ভুল করতে চলেছো? কিছুটা রাগান্বিত হয়ে হিমেল কথাটা বলল। আমি সবই জানি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি জীবন মরণ সন্ধিক্ষণে। কাঁদতে থাকে অবনী। হিমেল প্রশ্ন করলো অবনীকে, এই নম্বরটা কার? অবনী উত্তরে বলল, এই নাম্বারটা আমার পাশের সিটে বসে থাকা ভাইয়ের। তার কাছে ফোনটা দাও। আচ্ছা। অবনী ফোন পাশের লোকটাকে দিল। ভাই, আপনি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে আমাকে একটা ফোন দিয়েন, আমি ওখানেই থাকবো। ভাই, আমি তো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব না, ওর বেশ আগেই নেমে পড়ব। আমি ড্রাইভারকে বলবো তাকে ওখানে নামিয়ে দিতে। আচ্ছা ভাই, আপনি একটু বলে দিন। ঠিক আছে। অবনীর ফোন পাওয়ার পর হিমেলের মাথায় আকাশ ভেঙে পড়ল। দিশেহারা হয়ে যেতে লাগলো হিমেল। একদিকে অবনীর পরিবারের চাপ, অন্যদিকে নিজের পরিবারকে সে কি জবাব দিবে। গ্রামের মানুষের কাছে কতটা ছোট হতে হবে, অবনীকে নিয়ে কোথায় যাবে, কি করবে, হাজারো প্রশ্ন মনে হতে লাগলো হিমেলের। সন্ধ্যা 6টা, ঢাকার গাড়ি এসে থামল খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। হিমেল ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে সেখানে। নাওয়া খাওয়া বন্ধ করে দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে হিমেল। বারবার ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে অবনীর ভাই কাশেম, তার মা রেখা বেগম। অবনীকে রিসিভ করার আগ পর্যন্ত কোনোভাবেই ফোনটা বন্ধ করতে পারছে না হিমেল। গাড়ি থেকে একে একে সবাই নামতে লাগলো। হিমেল গাড়ির ভিতরে ওঠার চেষ্টা করলো, কিন্তু হেলপার ঢুকতে দিল না। বলল, ওখানে ওয়েট করেন, আপনার লোক আসবে, গাড়ির ভেতরে থাকলে পাবেন। অবনী গাড়ি থেকে নামলো। বোরকা পরা অবস্থায় অবনীকে কখনো দেখেনি হিমেল, তাই চিনতে পারছে না। গাড়ির ভেতর থেকে হিমেলকে দেখতে পেল অবনী। দুশ্চিন্তার কিছুটা অবসান ঘটল তার। অচেনা শহর, হাজারো অচেনা মুখের ভিড়ে তার প্রিয় মুখটা, চিরচেনা মানুষটা। এই যেন চিত্রের দিকে খা খা রৌদ্রুর তীব্র দহন শেষে এক পশলা বৃষ্টির সতেজ অনুভূতি। অবনী দৌড়ে যেয়ে হিমেলকে জড়িয়ে ধরল। আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল তার কপল বেয়ে।
ভীষণ শক্ত করে হিমেলকে জড়িয়ে ধরে আছে অবনী। আচমকা এমন পরিস্থিতিতে হিমেল একেবারে থ হয়ে গেল। হিমেল বাধা দিতে চাইলেও তার মন যেন সাড়া দিচ্ছে না। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ মায়ার শিকল পরিয়ে দিল হিমেলের ক্লান্ত অন্তরে। সারা শরীরে সোহাগ স্পর্শে বধির হয়ে আছে হিমেল। হিমেলের দুটো দৃঢ় কঠিন বাহুর শৃঙ্খলে কবুতরের ছানার মতো ধীর ধীর করে কাঁপতে কাঁপতে অবনী বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমার চলবে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো তুমি। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমায় ফিরিয়ে দিও না, বাঁচতে পারবো না আমি। অবনীকে বুকের সাথে জড়িয়ে ধরে অশ্রুন্নাত চোখে আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে থাকে হিমেল। এভাবেই কেটে যায় কিছু সময়। অবনী আসার কথা শুনে হিমেল তার হোটেলের মালিক, হিমেলের বড় ভাই হোটেলটা ভাড়া নিয়ে ব্যবসা করেন, তাকে বিষয়টা জানিয়ে রেখেছে। মালিকও তার স্ত্রীর সাথে হিমেলের খুব ভালো সম্পর্ক। রিক্সা নিয়ে হোটেলের মালিকের বাসায় অবনীকে রাখার জন্য রওনা করল হিমেল এবং কিছুক্ষণের ভিতরে তারা সেখানে পৌঁছালো। হোটেল মালিকের বউ তাড়াহুড়ো করে দরজা খুলে তাদের ভেতরে নিয়ে গেল। হোটেল মালিকও সেখানে উপস্থিত ছিলেন। ভাবি, ভাইয়া, ওর নাম অবনী, তার কথাই আপনাদের বলেছিলাম। ভারী মিষ্টি মেয়ে, এদিকে এসো বসো। হোটেল মালিকের বউ অবনীর দুই কাঁধে হাত দিয়ে মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো এবং অবনীকে নিয়ে বসতে দিল। একা একা এত দূর আসলে ভয় লাগেনি তোমার? মাথা নাড়িয়ে সায় দিল অবনী, না। তুমি ওকে নিয়ে যাও, ফ্রেশ হওয়ার ব্যবস্থা করো, খাবার দাবারও দাও। কখন কি খেয়ে আইসে তার ঠিক আছে? হোটেল মালিক তার স্ত্রীকে বললেন। অবনীকে নিজের রুমের পাশের ওয়াশরুম দেখিয়ে দিতে নিয়ে গেল ভদ্রমহিলা। ভাই, সবই তো দেখলেন, এখন আমি কি করব? আমার কিছু মাথায় আসছে না। দিশেহারা অবস্থায় হিমেল তার মালিককে কথাটা বলল। মেয়ে তো ছোট, কিসে পড়ে? ও এবারে এইচএসসি পরীক্ষা দেবে। 18 বছর বয়স হয়নি? এটা আর আরও বিপদে। তোমাকে যে কি সমাধান দিই নিজেই বুঝতে পারছি না। হোটেল মালিক বলল, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না ভাই, আপনি যে কোনো ব্যবস্থা করেন। এটা কেমনে হবে হিমেল? মেয়েটা কত কষ্ট করে সব কিছু ছেড়ে এসেছে, আর তুমি এখন এটা বললে হয়? ভাই, আমি সবই বুঝেছি, ওর পরিবার এতটা সুবিধাজনক না। তারা আমাকে ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে। ওর ভাই খুব উল্টাপাল্টা বলছে আমাকে। এইগুলো নিয়ে তারা খুব দ্রুত থানা পুলিশ করবে। 24 ঘন্টার মধ্যে অবনীকে তাদের কাছে না দিলে আমার ভুলের মাসুল আমার পরিবারকেও দিতে হবে। আর পালিয়ে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। ও তাহলে তো বিষয়টা বেশ ক্রিটিক্যাল। আর মেয়ের বয়স 18 হয়নি, তার মানে তোমাদের কোর্টের সহযোগিতা দিয়ে বিবাহ দেওয়া সম্ভব না। বড় চিন্তার বিষয় এটা। ভাই, আমি ভোর হলেই ওকে নিয়ে ওর পরিবারের হাতে দিয়ে আসবো। আপনি প্লিজ বিষয়টা কাউকে কিছু বলবেন না। আরে না না, তুমি নিশ্চিন্তেই থাকো, এটা কেউ জানবে না। পাগল নাকি তুমি? আমাদের অনেক প্রিয় হিমেল। আমি ভাবছি মেয়েটাকে মানবে তো? ওর সাথে অবিচার হবে না তো? ওকে দিতে গিয়ে তুমি যদি কোনো ঝামেলায় পড়ো? না ভাই, কিচ্ছু হবে না আমার। আমাকে নিয়ে টেনশন করবেন না। আর ও ফ্রেশ হয়ে খাওয়ার পর আমি ওকে বুঝিয়ে দেখি কি হয়। আচ্ছা, তাই করো, দেখো কি হয়। তবে আমি বলি কি, মেয়েটাকে বেশি অবহেলা করা উচিত হবে না। গ্রামে নিয়ে কাজের মাধ্যমে কালমা করে নিতে পারো। ভাই, এটা ওর পরিবার মানবে না। অযথা ঝামেলা আরও বাড়বে। খুব সমস্যা দেখছি, বুঝে কাজ করো। হ্যাঁ ভাই। হিমেলের চোখে মুখে বিষণ্ণতার ছায়া লেপ্টে আছে। পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে অবনী, চুলগুলো কোমরের নিচে পড়েছে। যে কেউ তার মায়াভরা মুখের দিকে তাকালে ভালোবাসার জোয়ারে ভাসতে বাধ্য। পৃথিবীতে হয়তো এমন কোনো পুরুষ নেই এই মাধুর্য সাধক হতে রাজি হবে না। এ লোকে সে অসম্ভব সুন্দর দেখাচ্ছে অবনীকে। হিমেল এক পলক তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বেশি তাকালে যদি বেশি মায়ায় আটকে যায় তাহলে তো বিপদ। চুপি চুপি হোটেল মালিকের বউ এসে হিমেলকে কানে কানে বলল, ভাই, মেয়েটা কিন্তু পরীর মতো, আপনার পছন্দের তারিফ করতে হয়। হোটেল মালিক বলল,
কি গো, ওদের খেতে দাও। কখন কি খেয়েছে তার ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, চলো। খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলো। হোটেল মালিক তার বউকে পাশের রুমে ডেকে নিয়ে বলল, ওদের একটু কথা বলার সুযোগ দাও। হিমেল মেয়েটাকে রেখে আসতে চায়। এটা কি কন? আপনি কিছু বললেন না? এমন নিষ্ঠুর কেন আপনার বেটা মানুষ? আরে না বুঝে কথা বলো না, ঝামেলা আছে। কি এমন ঝামেলা শুনি? প্রেমের সময় পুরুষ মানুষের হুঁশ থাকে না, আর বিয়ের কথা বললেই যত সমস্যা। তুমি তো এখন গোষ্ঠী সহ টানা জুড়বা। শোনো, এই মেয়ের বয়স 18 বছর হয়নি, তাদের কোর্ট থেকে বিয়ে দেওয়া যাবে না। তাছাড়াও তার পরিবারের কেউ রাজি না হিমেলের সাথে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই মেয়ের ভাই আর মা বারবার হিমেলকে ফোন দিয়ে থানা পুলিশের ভয় দেখাচ্ছে। একবার যদি থানা পুলিশ হয় তাহলে ছেলেটার টাকাও যাবে, মান সম্মানও যাবে, ওর পরিবারও শেষ হবে। আল্লাহ, তাহলে তো বিপদ। তা মেয়েটার কি হবে? আরে কি হবে, 24 ঘন্টার মধ্যে তারা মেয়েটাকে দিয়ে আসতে বলছে। আমি হিমেলকে বুঝিয়ে বলছি, ওরে দিয়ে এসে হিমেলের পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিলে সব ভালোভাবে মীমাংসা হবে। অনেক ভালো বুদ্ধি দিছো, আল্লাহ ওদের সহায় হইন। হ্যাঁ, তাই দোয়া করো। হিমেল অবনী অল্প কিছু খাবার খেয়ে ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। হিমেলের বুক ভরা ভয় আর টেনশন কিলবিল করতে লাগলো। অন্যদিকে বেচারি অবনী হিমেলকে নিয়ে নব স্বপ্ন বুনতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে যেন যুদ্ধ জয়ের পথে। সকালেই হয়তো তার প্রেম নামক যুদ্ধের অবসান ঘটিয়ে নতুন ঠিকানায় নিজের নাম লেখাবে। খানিকটা শক্তির সঞ্চয় হতে শুরু হলো অবনীর অন্তরে। অবনী, তোমার এখন কেমন লাগছে? হিমেল প্রশ্ন করল। ভালো। অবনী ধীরে সুস্থে অ্যান্সার দিল, তুমি আমাকে কি সত্যি ভালোবাসো? এটা তোমার ছেলে মানুষই না তো? অবনী অবাক হয়ে হিমেলের চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো বলো? হিমেল পুনরায় জিজ্ঞেস করল, তুমি কি বলছো এগুলো? আমি তোমায় সত্যি ভালোবাসি মানে? অবনী জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করল। দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার সব কর্মকাণ্ড তার পরিচয় দেয়। আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসার কথোপকথন সীমাবদ্ধ আছে। তোমার বা তোমার পরিবারের কেউ জানে না আমাদের এই সম্পর্কের কথা। এটা তো ঠিক, তাই নয় কি? হ্যাঁ, তবে তোমার পরিবার না জানলেও আমার পরিবার এখন জানে। তুমি তোমার পরিবারকে জানো প্লিজ। আমার দাদা আর মা আমার প্রতি ভীষণ রেগে আছে, আর জানি না তারা আমার নানুর সঙ্গে কি করছে এতক্ষণে। নানু মানে? হিমেল অবাক দৃষ্টিতে প্রশ্ন করল। হ্যাঁ, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। আমাদের বাড়িতে তার তোড়জোড় চলছিল। আমাকে ঘর বন্দি করে রেখেছিল মা আর দাদা। নানু আমাদের বাসায় বেড়াতে আসলে আমি নানুকে সবটা বলি, তারপর নানু আমায় এখানে আসতে হেল্প করেন। জানি না এখন ওনার কি অবস্থা। মন খারাপ করে কথাগুলো বলল অবনী। এটা তুমি কি বলছো? তোমার নানু একজন মুরব্বী মানুষ। তুমি কি তোমার ফ্যামিলিকে জানো না? তোমার দাদা ওনার কি হাল করেছে কে জানে? দেখো, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কান্না কান্না কণ্ঠে অবনী মাথা নিচু করে উত্তর দিল, আচ্ছা, যা হওয়ার হয়েছে। এখন আমার কয়েকটা কথা তুমি মাথা ঠান্ডা করে শোনো। তুমি বাসা থেকে বেরোনোর সাথে সাথে তোমার ভাইয়া ও মা আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিচ্ছে, ভয় দেখাচ্ছে থানা পুলিশের। 24 ঘন্টার মধ্যে তোমাকে তারা চায়। আমি থানা পুলিশের ভয় পাই না, আমি ভয় পাই আমার পরিবারের কেউ যদি এগুলো জানতে পারে। তারা আমাকে কিচ্ছু বলবে না, নিজেরা ভীষণ কষ্ট পাবে। তাছাড়া তোমার ভাই আমার ভাইয়ের নামে পুলিশে রিপোর্ট করবে। এটা আমি কিভাবে সহ্য করব বলো? আর তারাই বা আমার ভুলের মাসুল কেন দেবে? হিমেল, তুমি আমায় এগুলো কেন শোনাচ্ছ? তোমার এই কথার উত্তর আমি কিভাবে দিব বলো? আমি কখনো চাই না তোমার পরিবার আমার জন্য কষ্ট পাক। আমি সেজন্য এত দূরে আসিনি। আমি তোমাকে ভীষণভাবে চাই হিমেল। আমার সামনে কোনো পথ ছিল না। বিশ্বাস করো, যখন মানুষের সব থেকে মূল্যবান জিনিসটা হারানোর পথে চলে যায়, তখন কারো হিতাহিত ভাবনা মাথায় আসে না আর। আমি আমার পরিবারের অনুমতির বাইরে বিবাহ করতে পারবো না, এবং তাতে তোমার পরিবারেরও সম্মতি থাকতে হবে। স্টেট ফরওয়ার্ডভাবে কথাটা বলল হিমেল। হিমেল প্লিজ, এভাবে বলো না। তুমি যা বলছো তা কখনো সম্ভব না। তুমি আমার দাদার মাকে চেনো না, তারা কতটা লোভী।
আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিও না, তোমার পায়ে পড়ি আমি। হিমেলের কথা শুনে আকাশ ভেঙে পড়ল অবনীর মাথায়। সে প্রচণ্ড কাঁদতে কাঁদতে হিমেলের পায়ে হাত দিল। হিমেল অবনীকে 2 হাত দিয়ে ধরে টেনে উঠালো আর বলল, হ্যাঁ পাগলি, তুমি কেন কান্নাকাটি করছো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি নিজে আমার পরিবারকে বোঝাবো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, আর তোমাকে রেখে আসার আগেই তোমার দাদা আর মাকেও রাজি করিয়ে আসবো। তুমি একদমই টেনশন করো না। না হিমেল, তুমি কোনোভাবেই পারবে না তাদের রাজি করাতে। আমি যাব না, প্লিজ আমায় ফিরিয়ে দিও না হিমেল। কান্না জড়িত কণ্ঠে হিমেলকে আঁকড়ে ধরে করজোরে মিনতি করতে থাকে অবনী। অবনী, ভালোবাসাটা হলো বিশ্বাস। বিশ্বাস জোরালো না থাকে ভালোবাসা ঠুনকো হয়ে যায়। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসলে বিশ্বাস করতে হবে। হিমেল উপস্থিত বুদ্ধি খাটিয়ে অবনীকে কথাটা বলল। থমকে গেল অবনী। হিমেলের এই প্রমাণস্বরূপ প্রশ্ন অবনীকে থমকে দিল। অবনীর মন সাড়া দিতে না চাইলেও সে সাড়া দিল। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিতে রাজি আছি। আমার ভালোবাসা ঠুনকো না, আর বিশ্বাস, সে তো তোমাকে বিশ্বাস না করলে 7 সমুদ্র পাড়ি দেওয়ার মতো করে আমি আসতাম না। আচ্ছা, তুমি তাহলে এখন রেস্ট নাও, আমরা খুব সকালে রওনা করব, কেমন? ঠিক আছে। অবনীর 2 চোখের পাতা কিছুতেই শুকায় না। আবারও সেই যুদ্ধ শুরু হবে তার জীবনে। সে খুব ভালো করেই জানে কোনো মূল্যে তার দাদা আর মা তাকে হিমেলের হতে দিবে না। তারা যে ছোটবেলা থেকে অবনীকে বিক্রি করে খাচ্ছে টাকাওয়ালা মানুষের কাছে, কিভাবে এগুলো নিজের পরিবারকে ছোট করে হিমেলকে বলবে অবনী? সকালে সূর্য চারপাশে ছড়িয়ে পড়ার আগেই হিমেল হোটেলের মালিকের বাসায় এসে হাজির। সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে হিমেল ও অবনী দুজনেই। হিমেলের বড় ভাই গ্রাম থেকে এসে যদি বিষয়টা শুনতে পায় তাহলে তার লজ্জায় মাথা কাটা যাবে, আর গ্রামের মানুষ জানলে তো কথাই নাই। তাই খুব ভোরে এসে হাজির হয়েছে। দ্রুত অবনীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে হিমেল। অন্যদিকে অবনীর মনে ঝড়ো হাওয়া বইছে। বিস্তীর্ণ সমুদ্র জলে আশ্রে পড়া ঢেউয়ের মতো অবনীর ভেতরটায় তোলপাড় করছে। কাকে কি বলবে সে, কি বোঝাবে? পাকা বাসে তো ঘুণের আবির্ভাব হয়েছে আগে থেকেই। এক কথায় হিমেল চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে 2টি প্রাণকেই। বুক ভরা বাসনা পূর্ণ করে সেই যে মেয়েটা তো ঘর ছেড়েছিল, আর সে সমীরণ দুরারোগ্য ব্যাধির জীবাণুতে ভরপুর। জেগেছে সবাই। সবকিছুই প্রচণ্ড অপ্রিয় ঘটনা মনে হচ্ছে হোটেল মালিকের বউয়ের। হালকা কিছু নাস্তা রেডি করেছে ভদ্রমহিলা। হিমেলও অবনীকে ডাকছে হোটেল মালিকও তার স্ত্রী কিছু মুখে দেওয়ার জন্য। অবনী আগে থেকেই ফ্রেশ হয়ে নিয়েছে। সবাই নাস্তার টেবিলে বসে কথা বলছিল। ভাই কি সিদ্ধান্ত নিলেন? হোটেল মালিকের বউ কৌতূহলী হয়ে প্রশ্ন করল।